সিলেটের শিববাড়ির আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান চলছে। এই অভিযানে নিহত 4 জঙ্গির মধ্যে 2 জনের লাশ রাখা হয়েছে সিলেট ওসমানী মেডিকেলে। বাকি 2 জনের লাশ আজও বের করা হতে পারে, যদিও এখনও নিহতদের পরিচয় মেলেনি। গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, ভবনের ভেতরে আর কোনো জঙ্গি নেই বলে তাদের ধারণা। তবে ভবনে এখনও প্রচুর বিস্ফোরক ছড়ানো রয়েছে, ফলে অভিযান শেষ হতে সময় লাগছে। দর্শক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোজার আহমেদ। গোজার, নিহত 2 জঙ্গির লাশ তো মেডিকেলে রাখা হয়েছে, তো তাদের ময়নাতদন্ত কখন হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। আচ্ছা তানজিয়া, আমরা এখন আছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গের পাশেই, যেখানে গতকাল সন্ধ্যায় যে নিহত যে 2 জঙ্গির সেই 2 জনকে রাখা হয়েছে। এখন পর্যন্ত সেখানেই আছে। সংশ্লিষ্ট যারা আছেন আমরা কথা বলেছি, এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাননি যে কখন হতে পারে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তাদের পরিচয় নিয়েও। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যের সাথে এখন ময়নাতদন্ত শেষে তাদের ভোটার আইডি কার্ড চেক করা সহ নানা জিনিস যাচাই বাছাই করার পর হয়তো বা তারা বেশ সময় লাগতে পারে। এরপর আমাদেরকে এই বিষয়ে জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরো যে 2 জন, আপনি জানেন যে 4 জন এই ঘটনায় এখন পর্যন্ত 4 জঙ্গি নিহতের খবর আমরা পেয়েছি বা 4 জন নিশ্চিত হয়েছে। যে 2 জন আরো বাকি আছে সেই 2 জনকেও এখন প্রক্রিয়া চলছে পুলিশের কাছে হস্তান্তর করার। হয়তোবা এই 2টাকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হবে। বাকি যে 2টি মরদেহ আছে এরপরে সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কখন ময়নাতদন্ত হতে পারে। যখন এ ব্যাপারে সিদ্ধান্ত হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তানজিয়া। গোজার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন গোজার আহমেদ। শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানকে আটক করা হয়েছিল যে সিলেট থেকে, সেখানেই চলছে জঙ্গি বিরোধী অভিযান। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলাও হয়েছিল সিলেটে। প্রশ্ন উঠছে, জঙ্গিরা কেন সিলেটকে নিরাপদ মনে করছে? অনেকেই মনে করেন একদিকে সীমান্ত এলাকা, অন্যদিকে স্থানীয়দের সরলতায় সিলেট আস্তানা তৈরি করছে জঙ্গিরা। তবে এজন্য বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নমনীয়তাকে দায়ী করছে পুলিশ। চলছে গোলাগুলি, এর মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে আসছিল ছোট্ট নূপুর। চারদিকের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও বাবা আলী হোসেনের চোখে মুখে আতঙ্কের ছাপ। আতিয়া মহলের খুব কাছেই আলী হোসেনের বাড়ি হওয়ায় 4 দিন বন্দিদশা কেটেছে পরিবার নিয়ে। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিলল মুক্তি। আমরা ওই পাশের বিল্ডিং এ আটকা ছিলাম, বাইরের সহযোগিতা আমরা বেরিয়ে আসলাম। 3টা বাচ্চা এবং 2টা মহিলা সহ আমরা বেরিয়ে আসছি। আলী হোসেনের পরিবারের মতো শিববাড়ি এলাকায় 2 কিলোমিটারের মধ্যে যাদের বসবাস, তাদের দিনরাত কাটছে গ্রেনেড আর গুলির শব্দে। আমরা তো এলাকার গ্যাস নাই, কারেন্ট নাই, আমরা খুব আতঙ্কের মাঝে আছি। বাসা বাড়ির মাঝে অনেক মনে সমস্যা আছে, না খাই আছে বাচ্চা কাচ্চারা। কারেন্ট ছিল না 2 দিন, তারপরে আসছে লাইনটা দিছে, এখন মনে করেন গ্যাস নাই, সেজন্য আমরা কিছু পাকাই হতে পারি না। বিশ্লেষকরা বলছেন এলাকাবাসীর সরলতা ও সীমান্ত এলাকা কাছাকাছি হওয়ায় সিলেটে আস্তানা গড়েছিল জঙ্গিরা। বর্ডারের কাছাকাছি থাকার কারণে বর্ডারের সাথে কানেকশনগুলো করতে পারে। সেই কারণে আমার মনে হয় যে সিলেটের মতো অঞ্চল, তারপরে দিনাজপুরের মতো অঞ্চল, এসব অঞ্চলগুলো, তারপর কুষ্টিয়ার মতো অঞ্চল, এই অঞ্চলগুলোকে আসলে তারা বেছে নিচ্ছে। এই অস্ত্রগুলা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? আমরা মনে হয় প্রত্যেকটা সীমান্তকে শক্ত করা উচিত, যাতে কেউ এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢুকতে না পারে। বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ফ্যামিলি, নেইবারহুড, এরা প্রত্যেকে সেই রোলগুলো প্লে করবে, নতুন মূল্যবোধ সৃষ্টি করবে এবং তার মাধ্যমে দীর্ঘমেয়াদে আমরা জঙ্গিবাদকে খতম করতে পারবো। তবে পুলিশের ধারণা, বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা আর স্থানীয়দের আত্মীয়তার কারণেই সহজেই টার্গেট হচ্ছে এই অঞ্চল। বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ি ভাড়া সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে এগুলো একটু যেন ফলো করা হয় এবং অচেনা কাউকে, অজানা কাউকে তার পরিচয় নিশ্চিত না হয়ে ভাড়া যেন না দেওয়া হয়। সিলেটে জঙ্গি হামলা এটি প্রথম নয়। এর আগেও 2004 সালে শাহজালাল মাজারে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা এবং 2006 সালে অভিযান চালিয়ে সূর্য দীঘলবাড়ি থেকে জঙ্গি প্রধান শায়খ আব্দুর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।
বাগেরহাটে মোয়েলগঞ্জে পানগুছি নদীতে ট্রলাডুবির ঘটনায় এখন পর্যন্ত 3 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, সবশেষ খবর জানাতে টেলিফোনে কথা বলছি খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার সাথে। মামুন, ট্রলাডুবির সবশেষ খবর আমাদেরকে জানাবেন। যদি সকালে পানগুছি নদীতে একটি ট্রলার ডুবি ঘটে তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়, সেরকম আমাদেরকে জানিয়েছেন সেখানকার পুলিশ। আর এই মুহূর্তে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পুলিশ এর পাশাপাশি স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। আর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিটু তিনি আমাদেরকে জানিয়েছেন যে ট্রলারটি ডুবে যাওয়া ট্রলারটি ঘাটের কাছাকাছি ডুবেছিল। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। আর এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের 3 জনই নারী। আর তিনি বলছেন যে ট্রলারটিতে 60-70 জনের মতো যাত্রী ছিলেন, তারা স্কুল কলেজের ছাত্র, শিক্ষক এবং চাকরিজীবী সহ বিভিন্ন কর্মজীবী মানুষ। তারা নদী পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। আর ট্রলারটি যেহেতু ডুবে গেছে, সে কারণে ট্রলারের আর কতজন যাত্রী নিখোঁজ আছে সে বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে ট্রলার ডুবে যাওয়ার পরে বেশ কয়েকজন যাত্রী তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। আর এই মুহূর্তে স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করছেন। যদি এই ছিল সেখানকার সর্বশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে টেলিফোনে যোগ দিয়েছিলেন রেজা। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে 3টি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর জেলায় নিখোঁজদের বিষয়ে আবারও অনুসন্ধান করছে পুলিশ। এর আগে রাজধানী হলি আর্টিজানে হামলার পর গত বছর সেপ্টেম্বরে 185 জনের নিখোঁজের একটি তালিকা করা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে, যেখানে 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাই ছিল বেশি। তবে সে তালিকার 83 জনের সন্ধান পাওয়া গেলেও খোঁজ মেলেনি বাকিদের। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে 3টি আস্তানা আর বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর চট্টগ্রামে জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সীতাকুণ্ডে নিহতদের মধ্যে 2 জন আর আটক 2 জনের বাড়ি বান্দরবানের নাইখংছড়ি। প্রায় 7 মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তারা। তাই এখন চট্টগ্রাম জেলায় নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। হলি আর্টিজানে হামলার পর নিখোঁজদের একটি তালিকা করেছিল পুলিশ, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 106 জন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের 71 জন শিক্ষার্থীর অনুপস্থিতির তালিকা পাওয়া যায়। তবে এদের মধ্যে 83 জনের অবস্থান নিশ্চিত হওয়া গেলেও বাকি 94 জনের ব্যাপারে কোনো তথ্য মেলেনি। এর বাইরে জেলায় 7 জন নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে পুলিশের কাছে, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে। গোয়েন্দা এবং পুলিশ হেডকোয়ার্টার এবং অন্যান্য আমাদের যে পুলিশের যে ইন্টেলিজেন্স উইং আছে, এগুলোর মাধ্যমে আমাদের কাছেও বেশ কিছু আছে, এরকম থানা ভিত্তিক কিছু নিখোঁজ ব্যক্তিদের আছে, আমাদের কাছে তথ্য আছে। এগুলো আমরা মনিটর করছি আসলে তাদের কার্যক্রম এবং তারা জঙ্গি সম্পৃক্ততায় জড়িত কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্টুডেন্ট এবং কম বয়স্কই, 25-30 বছরের মধ্যেই তাদের বয়স সবার। এর বাইরে গেল কয়েক মাসে নতুন করে কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে সব থানাকে। আমরা আবার আমাদের সকল থানায় বলেছি যে এরকম নিখোঁজ নতুন করে আরো কেউ হলো কিনা, বা এরকম সন্দেহজনক নিখোঁজ যেগুলো যে সম্ভাব্য জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হতে পারে, তা এই কাজগুলো আবার নতুন করে করছে। তবে নিখোঁজ থাকলেও অনেকের পরিবার পুলিশকে অবহিত করে না বলে জানান কর্মকর্তারা। তাই ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে নিখোঁজের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে যথাসময়ে অবহিত করার পরামর্শ দিয়েছে পুলিশ। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। আগামী বৃহস্পতিবার কুমিল্লা সিটি নির্বাচনের ভোট প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোট ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর বেশ কিছু মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এছাড়া গত রাতের মধ্যেই বহিরাগতদের এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের সব প্রস্তুতি তাদের রয়েছে। এজন্য সবার সহযোগিতা চেয়েছে কমিশন। দর্শক, ভোটের খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান হিমেল। হিমেল, নির্বাচনের প্রচারণা তো শেষ হয়ে যাচ্ছে আজ মধ্যরাতেই, তো সব মিলিয়ে ভোটের পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, প্রচারণা আজ মধ্যরাতেই শেষ হচ্ছে। তবে একটি শেষ দিনে এসে আমরা একটি জিনিস দেখেছি যে শেষ দিনে প্রার্থীরা কিন্তু খুব একটা তড়িঘড়ি করে প্রচারণা চালাচ্ছে এরকম বিষয়টি আমি লক্ষ্য করিনি। বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থী নৌকা এবং ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন মেয়র পদে, তারা কিন্তু শেষ দিনে এসে তারা অনেকটা ঢিমে তালে যে সমস্ত এলাকায় তাদের প্রচারণাগুলো বাকি ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু তারা প্রচারণা চালাতে শুরু করেছেন। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী তিনি নগরীর ঠিক এক প্রান্তে বাখরাবাদ এলাকায় তিনি প্রচারণা চালিয়েছিলেন এবং বিএনপির যিনি প্রার্থী তিনি কিন্তু এখনো পর্যন্ত তার নির্বাচনী এলাকায় তার নিজের বাসায় অবস্থান করছেন, তবে কিছুক্ষণের মধ্যে তিনি প্রচারণায় বের হবে। আর নির্বাচনী এলাকায় পরিবেশ যদি বলি, নির্বাচনী এলাকার এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনী এলাকায় ঘটেছে এবং গতকাল রাতে নগরীর 25 নম্বর ওয়ার্ডে এবং 18 নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ঘটনা ঘটে এবং এর পরবর্তীতে আর নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ এসেছে। আর এর পাশাপাশি নগরীর 14টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আগামীকাল থেকেই নামছে বিজিবি। এবং নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এই আচরণবিধি পর্যবেক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে আমি যেটা দেখেছি এবং নির্বাচন কমিশন বলছে যে শেষ পর্যন্ত যেন এই পরিবেশটি যদি টিকে থাকে তাহলে হয়তো এই দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা তাদের জন্য আরও সহজ হবে। আর একটি বিষয় আপনাকে জানাই যে নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাতেই শেষ হচ্ছে, তবে এই নির্বাচনী এলাকায় যারা বিভিন্ন এলাকায় বহিরাগত এবং রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা গতকাল রাতেই কুমিল্লা ছেড়ে গেছেন। সব মিলে এখন ভোটার শুধু অপেক্ষা 30 তারিখে ভোটের মাধ্যমে কুমিল্লার সাধারণ মানুষ তাদের দ্বিতীয় মেয়াদের নগর পিতা কিংবা নগর অধিকর্তা নির্বাচন করবে সেই 30 তারিখের অপেক্ষায় আছে সবাই এবং সেই পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশের কথাই সবাই বলছেন। জ্যোতি। হিমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আজদান হিমেল। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ মুহূর্তে নিজেদের সমর্থন আদায়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চারিদিকে ব্যানার আর পোস্টারের এই আয়োজন বলে দেয় উৎসব আমেজে চলছে সুনামগঞ্জ 2 আসনের প্রচারণা। চতুর্দিকে একই শুনি। আর 2 দিন পরেই ভোট, তাই সকাল থেকে রাত প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি। নানা প্রতিশ্রুতির বিনিময়ে চাইছেন ভোটারদের সমর্থন। ভোটাররা বলছেন এলাকার জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। একজন ব্যক্তিকে নির্বাচিত করবে যিনি নাকি সংসদে বসে এই বাটি এলাকার উন্নয়নের কথা ভাবতে পারেন। যাকে ভোট দিলে ইনশাআল্লাহ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবেন। আসনটিতে বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনের স্ত্রী ডক্টর জয়া সেন গুপ্ত লড়ছেন আওয়ামী লীগের হয়ে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু। ইনশাআল্লাহ জনগণের কল্যাণের জন্য তিনি যে কাজগুলি করে গেছেন, অনেকগুলি অসমাপ্ত হয়ে রয়েছে, সেগুলি সমাপ্ত করব, সম্পূর্ণ করব। আমার স্বামী যেরকম ইনশাআল্লাহ জনগণের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছেন, ঠিক তেমনটি করে দাঁড়াবো। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করব এবং আমার বিশ্বাস ওনার সঠিক মত দিয়ে 30 তারিখে প্রমাণ করবেন। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন লক্ষ্য পূরণের জন্য আমরা মাঠ পর্যায়ে যারা আছি আমরা কঠোর অবস্থানে থাকব। আশা করি যে আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সক্ষম হব। গত 5 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সিনিয়র নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশ নয় খবর নিচ্ছে কি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। HRRM 60 grade rebar, Japanese formula chemical composition